নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ইভেন্ট আতঙ্ক লালসা। লেখায় অরিজিৎ পাল। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আমি সঞ্চিতা চৌধুরী। আমার সাথে ঘটে যাওয়া একটি খুব খারাপ এবং লজ্জাজনক ঘটনার কথা আজ আমি আপনাদের বলতে যাচ্ছি। হ্যাঁ, আমি এতদিন এইসব কাউকে বলার সাহস করে উঠতে পারিনি, কিন্তু আজ মনে হয় সেটা বলা দরকার। তখন আমি পুরুলিয়ার একটা ছোট গ্রাম থেকে এসে কলকাতায় পদার্থবিদ্যায় অনার্স নিয়ে একটি কলেজে ভর্তি হই। আমার পাশের সাবজেক্ট হিসাবে ছিল রসায়ন। কলেজের দ্বিতীয় বর্ষে পড়ার সময় আমার রসায়নের কিছু বিষয় বুঝতে ভীষণ অসুবিধে হচ্ছিল, তাই আমি আমাদের কলেজের রসায়ন বিভাগের একজন অধ্যাপকের শরণাপন্ন হই। পাশের সাবজেক্টে আলাদা টিউশন নেব সে সামর্থ্য তখন ছিল না। আমি সেই স্যারকে গিয়ে আমার সমস্যার কথা বলি। স্যার সব শুনে আমাকে আমার প্রবলেমগুলো বুঝিয়ে দিতে রাজি হন। স্যার আমায় 2 দিন সময় দেন। আমি কলেজে ক্লাসের পর স্যারের কাছে গিয়ে আলাদাভাবে সেগুলো খুব ভালোভাবে বুঝে নিই। আমি জানতাম স্যার ব্যক্তিগতভাবে কিছু ছাত্রছাত্রীকে টাকার বিনিময়ে নিজের বাড়িতে পড়ান। তবুও তিনি আমার আর্থিক অবস্থার কথা শুনে আমাকে বিনা পারিশ্রমিকে আলাদাভাবে বুঝিয়ে দিলেন বিষয়গুলো। এটা ভেবেই স্যারের প্রতি ভেতর থেকে আলাদা শ্রদ্ধার জন্ম নেয়। যদিও জানি কলেজের ছাত্রছাত্রীদের সাহায্য করা কলেজের অধ্যাপকদের মূল কাজ, কিন্তু এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কি চলে বলুন? এর কিছুদিন পর আমার আবার রসায়নের কঠিন কিছু বিষয় বুঝতে অসুবিধা হয়, কিন্তু আবার সেই স্যারকে বিরক্ত করতেও মনের মধ্যে একটা কেমন যেন ইতস্তত বোধ হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেই বিষয়গুলো বোঝার জন্য আমি আবার স্যারের শরণাপন্ন হই। স্যার আমায় সেই 12 সময় দিতে রাজি হন। তবে স্যার বাড়িতে আমাকে পড়া বোঝানোর জন্য যেতে বলেন। স্যারের বয়স প্রায় 50 ছুঁই ছুঁই এবং বাড়িতে তার স্ত্রী ছেলে আছে আমি জানি, তাই আমিও তার বাড়ি যেতে আপত্তি করিনি। কিন্তু সেই বাড়িতে যাওয়াই যে আমাকে সমাজের এক কালো দিক দেখিয়ে দেবে তা আগে আমি একটুও বুঝতে পারিনি। সেদিন ছিল রোববার। স্যারের কাছ থেকে সময় নিয়ে আমি দুপুরের দিকে চলে যাই স্যারের ফ্ল্যাটে। স্যার আমাকে তার স্টাডি রুমে নিয়ে যান। তবে স্যারের বাড়িতে আমি স্যারকে ছাড়া কাউকে দেখতে পাইনি, তাই মনে মনে কেমন এক অজানা আতঙ্ক তৈরি হতে থাকে। কিছুক্ষণ পর আমি না থাকতে পেরে স্যারকে জিজ্ঞেস করে ফেলি যে বাড়িতে কাউকে দেখছি না। তার উত্তরে স্যার জানায় যে তার স্ত্রী এবং ছেলে তার শ্বশুর বাড়িতে গেছে। সে কথা শুনেই আমার বুকের ভেতরটা এক অজানা আতঙ্কে কেঁপে উঠল, কারণ অত বড় ফ্ল্যাটে আমি আর স্যার একদম একা। কেন জানি না মনের মধ্যে আরও অনেক খারাপ চিন্তার ঘোরপাক খেতে থাকে। তারপর আমি নিজেকে সামলে নিয়ে স্যারকে আমার প্রবলেমগুলো বলি এবং স্যার সুন্দরভাবে আমায় সেগুলো বোঝাতে থাকে। পড়া বুঝতে বুঝতে আমি নিজের অজান্তেই ভেবে উঠি যে স্যারের মতো ভালো মানুষকে নিয়ে এসব কিনা উল্টোপাল্টা ভাবছিলাম আমি। তারপর নিজের মনকেই নিজে ধিক্কার জানিয়ে আবার মন দিয়ে পড়া বুঝতে শুরু করি। পড়া বোঝানো শেষ হয়ে যাওয়ার পর স্যার আমাকে বসতে বলেন। একটু পরে স্যার 2 কাপ চা বানিয়ে নিয়ে আসেন। এসবের কি দরকার আমি বলতেই স্যার হেসে বলেন, প্রথমবার বাড়িতে এসেছো, কিছু না খাওয়ালে কি হয়? সত্যি স্যারের এত সুন্দর ব্যবহার আমার মন জয় করে নেয়। আমি চা খেয়ে বেরোতে যাব এমন সময় স্যার আমাকে বাধা দেন। বলেন, বসো একটু, আমি তোমাকে একটা বই দিচ্ছি, সেটা তুমি পড়ো। আমার মনে হয় সেটা পড়লে তোমার ছোটোখাটো অসুবিধাগুলো হবে না। আমার বেশ ভালো লাগে। আদতে সত্যি বলতে আমারও একটা বই হলে বেশ ভালোই হতো, কারণ আমার কাছে সেরকম ভালো বই ছিল না। স্যার বই আনতে ভেতরের এক ঘরে চলে যান। তার একটু পরেই আমার মাথাটা ঝিমঝিম করতে শুরু করে। আমি বুঝতে পারি না আমার ভেতরে কী হচ্ছিল, কিন্তু চোখগুলো কেমন যেন বুঝে আসছিল। এমন সময় স্যার একটা বই নিয়ে ঘরে ঢোকেন আর আমায় দেখে বলেন, তোমার কি শরীর খারাপ করছে? আমি বলি, না, ওই আর কি, মাথাটা একটু ধরে এসেছে আর কি। এরপর স্যার আমায় বলেন, আচ্ছা, আমি যে তোমায় এত কিছু বুঝিয়ে দিলাম, তো এইসবের পারিশ্রমিক হিসাবে আমি কি পাবো? আমি কিছু না বুঝে বলি, আপনি যা চাইবেন তাই দিতে রাজি। কিন্তু এই কথাই যে আমার জীবনে কত বড় অভিশাপ হয়ে ফেরত আসবে আমি বুঝিনি। স্যার আমার এরপর যা বলে তা শুনে আমার মাথা থেকে পা অবধি কাঁপতে শুরু করে। স্যার আমাকে বলেন, সঞ্চিতা, আমি একবারের জন্য তোমায় ভোগ করতে চাই। আমি ভয়ে কেঁপে উঠি। এক অজানা আতঙ্ক আমায় ঘিরে ধরে। আমার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না একদম। চোখগুলো যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। আমার বুঝতে বাকি থাকে না যে সেই চায়ের মধ্যে কিছু মেশানো ছিল।
আমি বুঝে উঠতে পারছিলাম না আমার কি করা উচিত। আমি শুধু বলি, এসব কি বলছেন আপনি? আপনি আমার বাবার বয়সী, আপনি আমার সাথে এগুলো করতে পারেন না, আমায় যেতে দিন। স্যার এক দানবের মতো হেসে আমায় বলে, আমি তোমার বাবার মতো, কিন্তু তোমার বাবা তো নয়। আজ তুমি এখান থেকে কিছুতেই বাড়ি ফিরতে পারবে না। তুমি যদি নিজের ইচ্ছেতে আমাকে ভোগ করতে না দাও, তোমাকে তো ভালো, না হলে একটু পরেই তুমি ঘুমিয়ে পড়বে। সেই ঘুমের সুযোগে আমি তোমার শরীরকে ধীরে ধীরে উপভোগ করব। আমি জানি না এসব কী শুনছিলাম আমি, তবুও নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল আর কিছুক্ষণ পরেই আমি এক অমানুষের লালসার শিকার হতে যাচ্ছি। নিজের সম্মান হারানোর আতঙ্ক নিজের মনের ভিতর প্রবলভাবে বাড়তে থাকে। এই অবস্থায় ওই মানুষরূপী পশুটা আমার দিকে ক্ষুধার্ত বাঘের মতো এগিয়ে আসে। আমি নিজের শরীরের ওপর নিজেই কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। তবুও আমি কোনো রকমে উঠে বাইরের দরজার দিকে ছুটে যাই, কিন্তু পেছন থেকে আমায় ধরে ফেলে সেই নরপিশাচ। অমানুষটা পিছন থেকে টেনে আমার কুর্তিটা সামান্য ছিঁড়ে দেয়। আমি নিজের সম্মান হারানোর ভয়ে কেঁদে ফেলি। হাত জোর করে ওর কাছে আমার সম্মান প্রার্থনা করি, কিন্তু কে শোনে কার কথা? জানি না সেই সময় আমার কি হয়েছিল। হঠাৎ করে সেই মুহূর্তে আমি ওই অমানুষটার গোপনাঙ্গে নিজের সর্বশক্তি দিয়ে লাথি মারি। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে সেই মানুষরূপী পশুটা। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে আসি। সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনি উনি ওপর থেকে বলছেন, এই কথা যদি কেউ জানলো তোকে শেষ করে দেবো আমি। আমি কোনো রকমে সেদিন নিজের পিঠ ব্যাগ নিয়ে পিঠ ঢেকে মেসে ফিরেছিলাম। আমি সেই ঘটনা আর কাউকে বলিনি, বলার সাহসটুকু ছিল না। আমি আজও আমার কলেজ বা সেই স্যারের নাম নিলাম না, শুধুমাত্র ভদ্রতার খাতিরে। কিন্তু কাল সকালটা আমার কাছে এক নতুন সকাল, কারণ কাল আমি একজন সিভিল সার্ভেন্ট হিসেবে নিজের কর্মজীবন শুরু করতে চলেছি। তাই সেদিন থেকে প্রায় 6 বছর পর আজ সেই ঘটনা আমি আমার সোশ্যাল মিডিয়াতে লিখে পোস্ট করছি। সেদিন হয়তো আমি একটু সাহস দেখাতে পেরেছিলাম বলে আমার সম্মানটুকু বেঁচে গিয়েছিল। আমি জানি আমার মতো প্রায় প্রত্যেকটি মেয়েকে তার জীবনে এরকম কিছু বাজে ঘটনার সম্মুখীন হতে হয়, কারণ ভালো মানুষের মুখোশের আড়ালে এখনও আমাদের সমাজে লুকিয়ে আছে অনেক এরকম মানুষরূপী পশু। আর তাদের শারীরিক লালসা মেটাতে সম্মান হারাতে হয় আজও অনেক মেয়েকে। তাই আমি একজন মেয়ে হয়ে সমস্ত মেয়েদের বলবো, এরপর থেকে এরকম যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে ভয়ে বা আতঙ্কে নিজেকে সঁপে দেবেন না, নিজের শেষটুকু দিয়ে লড়ে যাবে। মনে রাখবে, সব মেয়ের মধ্যে কিন্তু মা দুর্গা লুকিয়ে আছে। তাই মা দুর্গা যদি পারে নিজের হাতে অসুর বিনাশ করতে, তবে তুমিও পারবে ওইসব মানুষরূপী অসুরদের বিনাশ করতে। কিছু অন্তত না পারো একটা থাপ্পড় অন্তত মেরে আসবে, সেটা বাস, ট্রেন, মেট্রো, স্কুল, কলেজ, যেখানেই হোক। মনে রাখবে, তোমার একটা থাপ্পড়ই হয়তো সমাজকে একটু ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, কারণ তুমি গর্জে না উঠলে ওইসব পশুদের লালসা কোনোদিনই কমবে না, কোনো দিনও না। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।